সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর থার্ড ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। দেখো তোমাদের কোন কোন গল্প কবিতা পড়তে হবে সাহিত্য মেলা বই থেকে। গদ্য থেকে তোমাদের ভানু সিংহের পত্রাবলী, স্বাধীনতা সংগ্রামে নারী, রাস্তায় ক্রিকেট খেলা, জাদু কাহিনী, গাধার কান, ওকে, পটলবাবু, 10 স্টার। এরপর হচ্ছে চিন্তাশীল, দেবতাত্মা, হিমালয়। নেক্সট হচ্ছে তোমাদের কবিতা থেকে ভারত তীর্থ, দিন পুরুলিয়া, বইটো, এইগুলো ঠিক আছে। এরপর মাকু থেকে ষষ্ঠ থেকে একাদশ অধ্যায় পর্যন্ত পড়তে হবে। ব্যাকরণ থেকে শব্দ তৈরির কৌশল, কারক বিভক্তি ও অনুসর্গ। আর নির্বৃতি অধ্যায় থেকে তোমাদের থাকছে প্রবন্ধ রচনা, পত্র রচনা, এক কথায় প্রকাশ, বাগধারা, এইগুলো ঠিক আছে। তো এই যে সিলেবাস রয়েছে, কিছু কিছু স্কুলে কিন্তু তোমাদের সিলেবাস পরিবর্তন হতে পারে, সেটা স্কুল থেকে কিন্তু অবশ্যই তোমরা জেনে নেবে। এবার দেখো কী ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। 70 নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে এবং 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া থাকবে। ওকে, প্রথমে তোমাদের গদ্য থেকে 3টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, 3টি এসএকিউ প্রশ্ন থাকবে। এগুলো 1 নম্বর মানের প্রশ্ন, 2টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে এখান থেকে, আর 2টি 5 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে। তো তোমাদের গদ্য থেকে থাকবে টোটাল 20 নম্বর, কবিতা থেকে কিন্তু সেম টোটাল 20 নম্বর থাকবে। সহায়ক পার্ট যেটা রয়েছে সেখান থেকে তোমাদের 2টি এসএকিউ প্রশ্ন, অর্থাৎ 2টি 1 নম্বর মানের প্রশ্ন থাকবে, একটি 3 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, একটি 5 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল হচ্ছে 10 নম্বর থাকবে যে সহায়ক পাঠ মাকু রয়েছে সেখান থেকে। ব্যাকরণ থেকে 5টি এমসিকিউ থাকবে, 5টি এসএকিউ থাকবে। এগুলো 1 নম্বর মানের প্রশ্ন, অর্থাৎ শর্ট প্রশ্ন থাকবে ব্যাকরণ থেকে 10টা, ঠিক আছে, 10 নম্বর। আর নির্মিতি থেকে থাকবে 6 + 4 = 10, অর্থাৎ 6 নম্বর হচ্ছে তোমাদের প্রবন্ধ রচনার জন্য, আর 4 নম্বর হচ্ছে পত্র রচনা, তোমাদের বাগধারা, এক কথায় প্রকাশ, যেগুলো রয়েছে এখান থেকে কিন্তু 4 নম্বর প্রশ্ন দেওয়া থাকবে। তো এরকম প্যাটার্নের টোটাল 70 নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে ফাইনাল পরীক্ষায় এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। চলো এখন আমরা কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তার আগে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটি তো অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা চাইলে এর পিডিএফ ফাইলগুলো কিন্তু নিতে পারো, ঠিক আছে। এবার দেখো কোশ্চেন পেপার এবং তার উত্তর। 1 নম্বর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে বলা হচ্ছে এবং 11টি প্রশ্নের উত্তর তোমাদের এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 1 নম্বর দাগে দেওয়া আছে ভারত তীর্থ কবিতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব দাশগুপ্ত, জীবনানন্দ দাশ। তো ভারত তীর্থ এই যে কবিতা, এই কবিতার কবি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। অপশান ক এখানে সঠিক উত্তর হবে। 2 নম্বর দাগে হচ্ছে ননিবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন অমরেন্দ্র চ্যাটার্জি, যাদুগোপাল মুখার্জি, ভোলানাথ চ্যাটার্জি না হরিপদ মুখার্জির কাছ থেকে। তো ননিবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন অমরেন্দ্র চ্যাটার্জির কাছ থেকে, ঠিক আছে। অপশান ক এটা সঠিক উত্তর। এরপর 3 নম্বর চন্দননগর থেকে পালিয়ে ননিবালা দেবী যান পেশোয়ার, কাশিতে, রিসরায়, কলকাতায়। সঠিক উত্তর অপশান ক হবে পেশোয়ার, ঠিক আছে। 4 নম্বর থেকে প্রশ্ন দেখো, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ড্যাশ, যা এখানে অপশান রয়েছে ইতালিতে, লন্ডনে, স্পেনে, নরওয়ে। উত্তর হবে হে বৃষ্টি স্পেনে যা, ঠিক আছে। নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি স্পেনে যা। 5 নম্বর অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল আনন্দবাজার পত্রিকা, যুগান্তর পত্রিকা, স্টেটসম্যান, বর্তমান পত্রিকা। তো উত্তর হবে অপশান খ একটা যুগান্তর পত্রিকা ছিল। 6 নম্বর থেকে প্রশ্ন দেখুন, তিব্বতীদের প্রধান ব্যবসা পশম, রেশম, তাঁত, বস্ত্র না কম্বল। তো তিব্বতীদের প্রধান ব্যবসা, উত্তর লিখবে অপশান কয়েকটা পশম। পরের প্রশ্ন 7 নম্বর দাগে, মা বলবে ঠ্যাং দুটো কি কুচ্ছিত, মাথাটাকে কি কুচ্ছিত, আঙুল দুটো ফাটাচ্ছিস, পিঠ চুলকাচ্ছিস। তো মা কি বলবে? মা বলবে ঠ্যাং দুটো কি কুচ্ছিত, ঠিক আছে। অপশান ক। নেক্সট প্রশ্ন দেখো 8 নম্বর, তৎসম শব্দ হলো সংস্কৃত শব্দ, হিন্দি শব্দ, আরবি শব্দ না দেশি শব্দ। তো তৎসম শব্দ হচ্ছে সংস্কৃত শব্দ, অপশান কয়েকটা হবে সঠিক উত্তর। এরপর 9 নম্বর হচ্ছে শব্দ দ্বৈতের উদাহরণ হলো গরম, গরম গরম, হন হন, রুটি টুটি, ঘেউ ঘেউ। তো শব্দ এগুলোর মধ্যে শব্দ দ্বৈত হচ্ছে গরম গরম, ঠিক আছে। এটা হচ্ছে একটি শব্দ দ্বৈতের উদাহরণ, অপশান কয়েকটা। নেক্সট প্রশ্ন দেখো, স্মৃ যোগ অনিয় সমান সমান কী হবে? স্মরণীয়। স্মরণীয় দুটি বানান দেওয়া আছে, যেটা সঠিক হবে সেটা লিখতে হবে। এরপর আকর্ষণীয় আর হচ্ছে মাননীয়। তো 4টি অপশানের মধ্যে আমাদের সঠিক উত্তর হবে অপশান কয়েকটা স্মরণীয়, ঠিক আছে। স্মৃ যোগ অনিয় সমান সমান স্মরণীয়। নেক্সট 11 নম্বর দাগে তির্যক বিভক্তি হলো এ বিভক্তি, কে বিভক্তি, র বিভক্তি না অন্তস্থ বিভক্তি। তো তির্যক বিভক্তি কোনটি? এ বিভক্তি, এটাকে বলা হয় তির্যক বিভক্তি। অপশান কয়েকটা হবে সঠিক উত্তর।
নেক্সট 2 নম্বর দাগে খুব সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর লেখো। যে কোনো 13টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মানে 1 নম্বর করে, 13 একে 13 নম্বর। 1 নম্বর দাগে মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর লিখবে নদী যেমন নানা উৎস থেকে এসে সাগরে মেশে, ঠিক তেমনি বিভিন্ন বিদেশি শাসক সম্প্রদায় ভারতে শাসন করতে এসে এদেশের সংস্কৃতির সঙ্গে মিশে গেছে। 2 নম্বর হচ্ছে এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল। হুলিয়া শব্দটির অর্থ কী? তো হুলিয়া শব্দটির অর্থ হচ্ছে পরিচয়, জ্ঞাপক, বিজ্ঞপ্তি। ঠিক আছে। 3 নম্বর দেখা প্রশ্ন, ঘরের ভিতরের ও বাইরের দুটি খেলার নাম লেখো। এখানে উত্তর লিখবে ঘরের ভিতরের দুটি খেলা হচ্ছে লুডো ও তাস, আর ঘরের বাইরের দুটো খেলা হচ্ছে ক্রিকেট, ফুটবল, এইগুলো। 4 নম্বর বাপ মায়েরা কি হলে মূর্ছ যাবেন? উত্তর হচ্ছে সন্ধে হয়ে এলেও ছেলে মেয়ে ঘরে না ফিরলে বাপ মায়েরা মূর্ছ যাবেন। 5 নম্বর হচ্ছে করালি বাবুর বাড়িতে কি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়? তো করালি বাবুর বাড়িতে শ্যামা সঙ্গীত অনুষ্ঠিত হয়। 6 নম্বর হচ্ছে প্রাচীন পথ ধরে কোন 3 জন প্রসিদ্ধ বাঙালি অতীতে তিব্বতে গিয়েছিলেন? এখানে উত্তর লিখবে প্রাচীন পথ ধরে অতীশ দীপঙ্কর শ্রীগান, রাজা রামমোহন রায় ও শরৎচন্দ্র দাস, ঠিক আছে, অতীতে তিব্বতে গিয়েছিলেন। 7 নম্বর ভারত তীর্থ কবিতাটি কোন কবির লেখা? এখানে উত্তর লিখবে ভারত তীর্থ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 8 নম্বর হচ্ছে শব্দ ভাণ্ডার কাকে বলে? উত্তর লিখবে সংস্কৃত, দেশি, বিদেশি, আগন্তুক, প্রাকৃত, ঋণ শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়ে বাংলা ভাষাকে সমৃদ্ধ ও শক্তিশালী করেছে। এই সমস্ত শব্দকেই একত্রে শব্দ ভাণ্ডার বলে। 2 নম্বর হচ্ছে দুটি খাঁটি দেশি শব্দের উদাহরণ দাও। উত্তর হচ্ছে দুটি খাঁটি দেশি শব্দের উদাহরণ হলো মাঠ ও ঘুড়ি। 10 নম্বর দুটি ধনাত্মক শব্দের উদাহরণ দাও। উত্তর লিখবে দুটি ধনাত্মক শব্দের উদাহরণ হলো ঢং ঢং ও ছমছম। 11 নম্বর ঐতিহাসিক লাঠিয়াল প্রত্যয় নির্ণয় করো। ঠিক আছে, অর্থাৎ ঐতিহাসিক লাঠিয়াল এই যে শব্দ, এই শব্দগুলোর প্রত্যয় নির্ণয় করতে হবে। তো ঐতিহাসিক কী হবে? ইতিহাস যোগ স্নিক, আর লাঠিয়াল হচ্ছে লাঠি যোগ আল লাঠিয়াল। 12 নম্বর প্রযোজক কর্তার উদাহরণ দাও। উত্তর লিখবে শিক্ষক ছাত্রকে বই পড়াচ্ছেন। ঠিক আছে, এটা হচ্ছে এখানে যে শিক্ষক, এটা হচ্ছে একটি প্রযোজক কর্তা। ঠিক আছে। 13 নম্বর বিভক্তি কাকে বলে? উত্তর লিখবে যে সকল অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ বাক্যের ক্রিয়ার সঙ্গে বাক্যস্থিত বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদগুলির পরস্পরের মধ্যে সম্বন্ধ নির্দিষ্ট করে দেয় তাদের বিভক্তি বলে। এরপর 14 নম্বর সমধাতুজ কর্মের উদাহরণ দাও। উত্তর লিখবে এখানে আজ এমন ঘুমিয়েছি। 15 হচ্ছে নিমিত্ত কারক কখন হয়? উত্তর হচ্ছে বাক্যের মধ্যে নিষ্পন্ন ক্রিয়ার অনেক সময় নিমিত্ত জন্য উদ্দেশ্যে এই ভাবগুলি প্রধান হয়ে ওঠে, সেক্ষেত্রে নিমিত্ত কারক হয়। 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর করে, 2 2 4 নম্বর। 1 প্রশ্ন, ভারত তীর্থ কবিতায় ভারতভূমিকে পুণ্যতীর্থ বলা হয়েছে কেন? উত্তর হচ্ছে ভারতবর্ষ এমন এক স্থান যেখানে নানা সময় নানা দেশের মানুষ এসেছে। মানুষ যেমন পুণ্যের টানে তীর্থক্ষেত্রে যায়, তেমনই ভারতভূমির টানে তারা এখানে ছুটে এসেছে, তাই কবিতায় ভারতভূমিকে পুণ্যতীর্থ বলা হয়েছে। 2 নম্বর হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, রুদ্র বীণা কি? কবি তার বেজে ওঠার প্রত্যাশী কেন? তো পুরাণ কাহিনী মতে রুদ্রবীণা হলো ভগবান শিবের বীণা, এটি এক ধরনের বাদ্যযন্ত্র। রুদ্রবীণা হলো ধ্বংসের প্রতীক। কবি এখানে চাইছেন যারা আজও ঘৃণার বশে ভারতবর্ষ থেকে দূরে রয়েছে, রুদ্র বীণার ধ্বনিতে তাদের সে বাঁধন ভেঙে যাবে, তারাও এই মহান ভারতবর্ষে মহামানবের সাগর তীরে উপনীত হবে। 3 নম্বর কথকরা কেন বলেছে তাদের নিজের মন খারাপের গর্তে ফিরতে হবে? তো কথকরা বাইরের প্রকৃতির রূপ দেখতে, ঘুরে বেড়াতে খুব ভালোবাসে। বাড়ির বদ্ধ জীবন তাদের ভালো লাগে না, কিন্তু সন্ধে হয়ে গেলে বাইরে আর তারা থাকতে পারে না। বাবা মায়ের ভয়ে ঘরে ফিরতেই হয় তাদের। ঠিক আছে, তাই কথকরা বলেছে সূর্য ডোবার পর তাদের নিজের মন খারাপের গর্তে অর্থাৎ বাড়িতে ফিরতে হবে। 4 নম্বর পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়? উত্তর লিখবে এখানে পাখিরা ধানের গুচ্ছের উপর দিয়ে বাইরে থেকে নিজেদের ঘরের দিকে উড়ে যায়।
4 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি লিখতে হবে এখান থেকেও। প্রশ্নের মান 2 নম্বর করে, 2 দুগুণে 4 নম্বর। 4-এর 1-এর প্রশ্ন, পুলিশ কোন অভিযোগে দুকড়িবালা দেবীকে গ্রেপ্তার করেন, বিচারের দ্বারা কি শাস্তি হয়? তো কমলা দাশগুপ্তের লেখা স্বাধীনতা সংগ্রামের নারী গদ্যাংশে দুকড়িবালা দেবীর বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ 7টা মশার পিস্তল পায় বাড়িতে অস্ত্র লুকিয়ে রাখার অপরাধে, এবং তিনি অস্ত্র কোথা থেকে পেয়েছেন, কে দিয়েছে, এই সমস্ত কথা স্বীকার না করায় পুলিশ দুকড়িবালা দেবীকে গ্রেপ্তার করেন এবং বিচারে তার 2 বছর সশ্রম কারাদণ্ড হয়। তাহলে 2 নম্বর হচ্ছে, শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে, এই সাড়া পড়ার কারণ কি? এখানে উত্তর লিখবে, শহরের 2টি নামী স্কুল, টাউন স্কুল ও মিশন স্কুলের মধ্যে ফুটবল ম্যাচের কারণে সাড়া পড়ে গেছে। তাহলে 3 নম্বর, আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল, পটলবাবুর কথা কার মনে পড়ে গেল? পটলবাবুর কথা বিশেষ করে মনে পড়লো কেন? তো উত্তর লিখবে, পটলবাবুর প্রতিবেশী নিশিকান্ত ঘোষের মনে পড়ে গেল পটলবাবুর কথা। ঠিক আছে, কেন মনে পড়ে গেল? না, নিশিকান্ত বাবুর ছোট শালা ফিল্মের লোক জোগাড় করে দেয়। সে নিশিকান্ত বাবুর কাছে বছর 50 পেটে খাটো মাথায় টাক আছে এমন লোকের খোঁজ করেন। উদ্দিষ্ট ব্যক্তির চেহারার বর্ণনার সঙ্গে পটলবাবুর চেহারার মিল থাকায় নিশিকান্ত বাবুর মনে পড়ে পটলবাবুর কথা। তাহলে 4 নম্বর, কার উপদেশের স্মৃতি পটলবাবুর অভিনয় সত্তাকে জাগিয়ে তুলল? কোন অমূল্য উপদেশ তিনি দিয়েছিলেন পটলবাবুকে? সেখানে উত্তর লিখবে, নাট্যগুরু গগন পাকরাশির উপদেশের স্মৃতি পটলবাবুর অভিনয় সত্তাকে জাগিয়ে তুলল। ঠিক আছে, তিনি কি উপদেশ দিয়েছিলেন? উত্তর লিখবে, গগন পাকরাশি পটলবাবুকে বলেছিলেন, যত ছোট পার্টি হোক না কেন তাতে কোনো অপমান নেই, শিল্পী হিসাবে আসল কৃতিত্ব হলো সেই ছোট্ট পার্টের মধ্যে থেকে শেষ রসটুকু নিংড়িয়ে বার করে তাকে সার্থক করে তোলা। থিয়েটারের কাজ হলো 5 জনে মিলেমিশে কাজ করা, সকলের সাফল্য জড়িয়েই নাটকের সাফল্য। 5 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখান থেকে। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। ঠিক আছে, দেখো 5-এর 1-এর দাগে, হোটেলওয়ালা আসলে কি? উত্তর লিখবে, হোটেলওয়ালা আসলে ছিল সার্কাসের মালিক, নোটো অধিকারী। অনেকের থেকে টাকা ধার করে সে ফেরার হয়েছিল। পাওনাদাররা তার নামে পুলিশে নালিশ জানালে তার নামে হুলিয়া বের হয়, ফলে সে হোটেলওয়ালা সেজে বনের মধ্যে গা ঢাকা দেয়। 5-এর 2 নম্বর, মাকুকে কে দম দিয়ে আবার চালু করলো কিভাবে? এখানে উত্তর লিখবে, মাকুকে টিয়া দম দিয়ে আবার চালু করলো। সে তার মায়ের রূপোর সিঁদুর কাঠির উপরে লটারির টিকিট জড়িয়ে চাবি বানিয়ে মাকুকে চালু করলো। নেক্সট হচ্ছে 5-এর 3 নম্বর, সঙ্গের লটারির টিকিটের আধখানা কিভাবে খুঁজে পাওয়া গেল? উত্তর লিখবে, টিয়া মাকুকে চালু করার জন্য যে চাবি তৈরি করেছিল তাতে সে লটারির টিকিটের আধখানা জড়িয়েছিল। তার রং ছিল গোলাপি। সোনা দেখে সঙ্গের পকেট থেকে যে টিকিটের অংশ দেখা যাচ্ছে তার রং গোলাপি, আর টিয়ার চাবির রঙও গোলাপি, তাই সে ব্যাপারটা বুঝে তা খুঁজে বার করে। পরের প্রশ্ন দেখো 6 নম্বর দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর করে, 5 দুগুণে 10 নম্বর। 6-এর 1-এর প্রশ্ন, হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, রুদ্রবীণা কি? কবি তার বেজে ওঠার প্রত্যাশী কেন? তো উদ্ধৃতাংশটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারততীর্থ নামক পাঠ্য কবিতা থেকে গৃহীত। ঠিক আছে, রুদ্রবীণা কিনা? রুদ্রবীণা বলতে বোঝায় শিবের বীণা বা প্রলয়ের ডাক দেয়। রুদ্রবীণা বাজার সঙ্গে সঙ্গে মানুষের জীবনে ও ইতিহাসে বিরাট পরিবর্তন সূচিত হয়। রুদ্রবীণার বাজনায় নানা অশুভ শক্তি দূর হয়ে যায়, শুভ শক্তির জয় হয়, বিদ্বেষ ভুলে সকলে একাত্ম হয়ে উঠবে, এই আশা থেকে কবিতার বেজে ওঠার প্রত্যাশী। নেক্সট হচ্ছে 6-এর 2 নম্বর দাগে, দিন প্রলেখ কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখন। তো কবি শঙ্খ ঘোষ রচিত দিন প্রলেখ কবিতায় গোধূলি প্রকৃতির রূপ সৌন্দর্য বর্ণিত হয়েছে। সূর্যের অস্ত যাওয়া, চাঁদ ওঠা, তারাদের আকাশ জোড়া বিস্তার, পাখিদের সারিবদ্ধভাবে বাসায় ফেরা, চারিদিক আধার করে আসা, এই সবই এই কবিতায় কবি তুলে ধরেছেন। এর পাশাপাশি সূর্য ডোবার পর শিশু মনের অবস্থা কেমন হয়, মাঠ ছেড়ে ঘরে ফেরার সময় তাদের কতটা মন খারাপ হয়, সে কথায় কবি আমাদের জানিয়েছেন। কবি যেন নিজে শিশু হয়ে শিশু মনের বক্তব্যকে আমাদের সামনে তুলে ধরেছেন। 3 নম্বর দাগে, মার অভিষেকে এসো এসো তোরা, কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন? কেন মায়ের কথা এখানে, কোন মায়ের কথা এখানে বলা হয়েছে? কোন অভিষেক, সে অভিষেক কিভাবে সম্পূর্ণ ও সার্থক হবে?
তো আলোচ্য অংশটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারত তীর্থ কবিতা থেকে উদ্ধৃত অংশে দেখি কবি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র মানব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন। আর্য অনার্য হিন্দু মুসলমান খ্রিস্টান ইংরেজ পতিত ব্রাহ্মণ এদের সকলকে কবি মার অভিষেকে এগিয়ে আসতে বলেছেন। এখানে দেশমাতা অর্থাৎ ভারত মায়ের কথা বলা হয়েছে। পরাধীনতার শৃঙ্খল মোচন করে নতুন দিনের আলোয় স্বাধীনতার অভিষেকের কথা এখানে বলা হয়েছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে পঞ্চশস্যের সমাহারের মতো সমস্ত শ্রেণীর মানুষের সম্মেলনে মঙ্গলরূপ ঘটের প্রতিষ্ঠা করতে হবে। আর জাতি ধর্ম বর্ণ বিভেদ ভুলে ভারতের তীর্থ নীড়কে পবিত্র করার মাধ্যমেই অভিষেক সম্পন্ন ও সার্থক হবে। পরবর্তী প্রশ্ন 7 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর করে, 5 × 10 নম্বর। 7-এর 1-এর প্রশ্ন কিন্তু নৃপেন্দ্র বাবুর ফরমাস শুনতেই হলো। নৃপেন্দ্র বাবুকে কি ছিল তার ফরমাস, কিভাবে তা শুনেছিলেন লেখক। তো উত্তর লিখবে নৃপেন্দ্র বাবু অর্থাৎ নৃপেন্দ্র মজুমদার ছিলেন একজন বেতার বিশেষজ্ঞ। তিনি লেখককে কবি যে চেয়ারে বসবেন এবং কবিতা পাঠ করবেন সেই চেয়ারে বসে কলকাতাকে একবার ডাকতে বললেন। যদি লেখকের গলা না ফাটে তবে আর ভয় নেই। লেখক নধর মখমল বসানো চেয়ারে বসে কয়েকবার ডাকলেন, হ্যালো ক্যালকাটা, হ্যালো কলকাতা থেকে তৎক্ষণাৎ জবাব এলো, ওকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 7-এর 2 নম্বর দাগে, এটাতে বড় বেশি ভাবতে হলো না। কার উক্তি, কাকে বেশি ভাবতে হলো না, কেন ভাবতে হয়নি। উত্তর হচ্ছে নরহরির মার, এটা হচ্ছে নরহরির মায়ের একটা উক্তি। ঠিক আছে, তো নেক্সট কি হচ্ছে, কাকে বেশি ভাবতে হলো না, কেন ভাবতে হলো না। উত্তর লিখবে নরহরিকে ভাবতে হলো না, কেন ভাবতে হয়নি। উত্তর হচ্ছে নরহরির মা কাশি যেতে চাইছেন, মার ইচ্ছে হয়েছে, নরহরি বাধা দেবে না। মার সকল কথাতেই নরহরি অস্থির হয়ে পড়ে, কিন্তু এই ইচ্ছেটা মার, তাই নরহরিকে বেশি ভাবতে হলো না, মার ইচ্ছেই তার ইচ্ছে। 7-এর 3 নম্বর, এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোঁতা হয়ে যায়নি। পটলবাবুর মনে এই অনুভূতি কীভাবে জাগলো। তো পটলবাবুর অভিনয়ের রীতিমতো শখ ছিল। শখ কেন, অভিনয় তার নেশায় ছিল। বরেন মল্লিকের সিনেমায় তিনি যখন ছোট্ট একটু অভিনয় করার সুযোগ পেলেন তখন তার যেন জীবনটাই ধন্য হয়ে গেল। অভিনয়ের জন্য একটা শব্দ যেন উচ্চারণ করতে গিয়ে তিনি নানা রকম ভাবনা চিন্তা করতে লাগলেন। নানান কথা তার মনে পড়তে লাগলো। অনেক উত্তেজনা, রোমাঞ্চ ও বিস্ময় নিয়ে যখন তিনি শব্দটা উচ্চারণ করলেন এবং পরিচালক মশাই ঠিক বললেন, তখন পটলবাবুর মন এক গভীর আনন্দ ও আত্মতৃপ্তিতে ভরে গেল। তিনি অনুভব করলেন তার শিল্পী মন শেষ হয়ে যায়নি, ভোঁতা হয়ে যায়নি। নেক্সট 8 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। 8-এর 1 নম্বর দাগে সবার মুখেই হাসি ফুটলো, সোনাটিয়ার মন খারাপ। সবার মুখে হাসি ফোটার কারণ কি, সোনাটিয়ার মন খারাপ হয়েছিল কেন। তো হোটেলওয়ালার জন্মদিন মহা সমারোহে পালন করা হয়েছিল। এই উপলক্ষে ঘন দুধের পায়েস, ভুনা খিচুড়ি, হরিণের মাংসের কোরমা প্রভৃতি সুখাদ্য হোটেলওয়ালা নিজে রান্না করে। সেই সঙ্গে ঘাস জমিতে সার্কাসের খেলা দেখানোর ব্যবস্থা করা হয়। সার্কাসের জন্তুরা জোলাপ খেয়ে অসুস্থ হয়ে পড়ে, ফলে মাকড় খেলা, সোনাটিয়ার নাচ গান, দড়াবাজির লোকেদের নানা খেলা আসর মাতিয়ে দেয়। জাদুকর যখন মগডাল থেকে পরিরানীকে নামায় তখন সবাই আনন্দে বিস্ময়ে হতবাক হয়ে যায়। এই আনন্দ মুখর পরিবেশে মহা ধুমধাম করে মাকড় পরিরানীর বিয়ে হয়। সবাই ঘাস জমিতে বসে সেই অনুষ্ঠান বিশেষভাবে উপভোগ করে। 8-এর 2 নম্বর দাগের প্রশ্ন, মাকুর সঙ্গে পরীর রানীর বিয়ের ঘটনা লেখন। তো পরীদের রানীর খেলা শেষ হতে তাকে পিঠে নিয়ে 2 বড় বড় ঘোড়া আলোর নিচে এসে হাঁটু গেড়ে বসল। অধিকারী পরীদের রানীর হাত ধরে নামালো আর ঘড়িওয়ালা মাকুকে রানীর সামনে দাঁড় করালো। সং বেতের ঝুড়িতে 2 গাছি মোটা মালা আর বরের টোপর এনে রাখলো। জোরে জোরে বাজনা বাজতে লাগলো, ফুল পড়তে লাগলো। এইভাবে মহা ধুমধামের সঙ্গে মাকু আর পরীদের রানীর বিয়ে হয়ে গেল। এরপর হচ্ছে 9 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4 নম্বর। এখানে 9-এর 1-এর প্রশ্ন, তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখো। ঠিক আছে, তো কীভাবে লিখবে চিঠিটা, প্রথমে এখানে নিজের নাম, নিজের ঠিকানা এবং ডেট লিখবে। ঠিক আছে, তারপর দেখো প্রিয় বন্ধু লিখে নিজের বন্ধুর নামটা লিখবে।
আমরা এখানে লিখছি, দেখো অনেক দিন হলো তোমার কোনো চিঠি পাইনি, কেমন আছো জানি না, আশা করি ভালো আছো। কিছুদিন আগে আমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, সেদিন আমরা অনেক আনন্দ করেছি। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে আমরা সুন্দর সুন্দর ছবি, ফুল আর নানা রঙের বেলুন দিয়ে খুব সুন্দর করে মাঠ সাজিয়েছিলাম। সকাল 10টায় আমাদের ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়। আমাদের শিক্ষকগণ ভালোভাবে অনুষ্ঠান পরিচালনা করেন, অনেকেই বিভিন্ন খেলায় অংশ নিয়ে পুরস্কার পায়, আমিও অংশ নিয়ে পুরস্কার পেয়েছি। সবশেষে আমাদের প্রধান শিক্ষক বিজয়ীদের পুরস্কার দেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। তোমাদের বার্ষিক ক্রীড়া কেমন হলো অবশ্যই জানাবে। তো এইভাবে আমরা লিখলাম। এরপর ইতি তোমার বন্ধু লিখে নিজের বন্ধুর নামটা এখানটায় লিখবে এবং বাঁ দিকে এসে এখানে ইতি তোমার বন্ধু এখানে নিজের নামটা লিখবে, ঠিক আছে, এখানটা নিজের নাম লিখবে, তারপর এখানে বাঁ দিকে নিজের বন্ধুর নাম এবং নিজের বন্ধুর পুরো ঠিকানা এবং ডেট এখানটায় লিখবে, ঠিক আছে, বাঁ দিকে। এইভাবে তোমরা এই চিঠিটা কিন্তু লিখবে। নেক্সট দেখো, আরেকটি প্রশ্ন দেওয়া আছে 9-এর 2 নম্বর দাগে, অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে, ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো। তো যে কোনো একটা লিখতে পারো, 9-এর 1 নয়তো 9-এর 2। তো দেখো এই পত্রটি তোমাদের এখানে লিখে দেখিয়ে দিচ্ছি কীভাবে লিখবে। প্রথমে মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, তারপর এখানে নিজের বিদ্যালয়ের নাম এবং বিদ্যালয়ের ঠিকানাটা লিখবে, তারপর তারিখ লিখবে, ঠিক আছে। এবং কি বিষয়ে আমরা লিখছি এই পত্রটা সেটা লিখছি। প্রথমে বিষয় হচ্ছে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন। ওকে, তো মহাশয় অথবা মহাশয়া আমরা লিখলাম। শিক্ষক মহাশয় হলে কি মহাশয় লিখবে, আর শিক্ষিকা হলে মহাশয়া। তো বিনীত নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের 7ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমি গত 1/11/2024 থেকে 5/11/2024 তারিখ পর্যন্ত অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। এই যে ডেটটা আমরা দিয়েছি, ডেটটা চাইলে তোমরা কিন্তু পরিবর্তন করতে পারো, ঠিক আছে। অতএব মহাশয়ের নিকট আমার বিনীত নিবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে উক্ত 5 দিনের ছুটি মঞ্জুর করলে আমি আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ থাকব। তো এইভাবে আমরা সংক্ষেপে লিখলাম। এরপর লিখবে কি, বিনীত আপনার একান্ত অনুগত ছাত্র, আর ছাত্রী হলে লিখবে ছাত্রী এবং তারপর নিজের নামটা লিখবে এবং শ্রেণী হচ্ছে 7ম, রোল নম্বর লিখবে, তারপর সেকশন থাকলে সেকশনটা লিখবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা এই পত্রটিকে লিখবে। নেক্সট প্রশ্ন দেখো, 10 নম্বর দাগে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখো, প্রশ্নের মান হচ্ছে 6 নম্বর। তো 10-এর 1 নম্বর দাগে ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য, এরপর তোমার প্রথম বাজার করার অভিজ্ঞতা, তোমার দেখা একটি মেলা, আর হচ্ছে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। 4টি এখানে টপিক দেওয়া আছে, যে কোনো একটি বিষয়ে তোমাদের কিন্তু প্রবন্ধ রচনা লিখতে হবে। তো দেখো তোমাদের প্রথমে যে রচনাটা রয়েছে ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য, এই রচনাটি তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি কীভাবে লিখবে। ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য, প্রথমে আমরা লিখছি ভূমিকা। ছাত্র জীবন হচ্ছে জীবনের সবচেয়ে মূল্যবান সময়। ভবিষ্যৎ জীবনের সফলতার জন্য এ সময় থেকে প্রস্তুতি গ্রহণ করতে হয়। তারপর ছাত্র জীবনের গুরুত্ব, ভবিষ্যৎ জীবনের সুখ সমৃদ্ধি ও উন্নতির বীজ ছাত্র জীবনে বপন করতে হয়। ছাত্র জীবনের সুশিক্ষাই ভবিষ্যৎ জীবনের পাথেয়। ছাত্র জীবনের কর্তব্য, অধ্যয়ন করা ছাত্র জীবনের প্রথম ও প্রধান তপস্যা। ছাত্র সমাজই দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার, এজন্য ছাত্রদের অন্যতম কাজ হল শিক্ষা দীক্ষায় সমৃদ্ধ ও আদর্শ জীবন গঠন করা। ছাত্র সমাজকে জ্ঞান বিজ্ঞানে উন্নত ও শারীরিক শক্তিতে ও মানসিক দক্ষতায় বলীয়ান হতে হবে। এরপর লক্ষ্য নির্ধারণ, লক্ষ্যহীন জীবন হালহীন জাহাজের মতো। ছাত্র জীবনী জীবনের লক্ষ্য স্থির করতে হবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে। পরের পয়েন্টে আমরা লিখছি চরিত্র গঠন, চরিত্র মানব জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। ছাত্র জীবনে চরিত্র গঠনের উপযুক্ত সময়, ছাত্রদের চরিত্র গঠনে বিশেষ মনোযোগী হতে হবে। সৎ পথে চলা, সৎ কথা বলা, লোভ লালসা থেকে বিরত থাকা, ঠিক আছে, খারাপ কাজ ও কুসঙ্গ থেকে দূরে থাকা, ছোটদের স্নেহ করা ও বড়দের শ্রদ্ধা করা ইত্যাদি ভালো গুণগুলো ছাত্র জীবনেই চর্চা করতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে খেলাধুলা ও স্বাস্থ্য গঠন, পড়াশোনার পাশাপাশি শরীর গঠনের প্রতিও ছাত্রদের মনোযোগী হতে হবে। স্বাস্থ্য মানব জীবনের অমূল্য সম্পদ। সুস্থ শরীরেই সুস্থ মনের বাস। ওকে, তাই ছাত্র জীবনে নিয়মিত খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য গঠনে সচেষ্ট হতে হবে। এরপর হচ্ছে সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ, ছাত্রদের মানসিক বিকাশে সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়া অত্যন্ত জরুরি। এক্ষেত্রে যার যে কাজ ভালো লাগে সে কাজে মনোযোগ দিতে হবে। বিতর্ক চর্চা, আবৃত্তি চর্চা, বই পড়া, ভ্রমণ, ছবি তোলা, বিজ্ঞান চর্চা, লেখালেখি ইত্যাদির মাধ্যমে নিজের বৃত্তিকে আরও তীক্ষ্ণ করে তোলা সম্ভব। এখানে আমরা আরেকটা পয়েন্টে লিখছি জনসেবামূলক কাজে অংশগ্রহণ। দেখো ছাত্ররাই দেশ ও জাতির ভবিষ্যৎ, তাই ছাত্র জীবনে সকলের উচিত জনসেবামূলক কাজে অংশগ্রহণ করা। বন্যা
ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যে সহযোগিতায় এগিয়ে আসা ছাত্রদের কর্তব্য। এরপর উপসংহারে আমরা লিখছি, ছাত্র জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তাই এ সময় থেকেই ছাত্রদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হয়ে উঠতে হবে। ছাত্ররাই ভবিষ্যতে দেশের সকল ক্ষেত্রে নেতৃত্ব দেবে। তাই নিজেদের উপযুক্ত করে গড়ে তুলতে পারলে দেশ ও জাতির জন্য তারা গৌরব বয়ে আনতে সক্ষম হবে। তো এইভাবে আমরা কিন্তু এই প্রবন্ধ রচনাটিকে লিখলাম। ওকে, চাইলে তোমরা এখান থেকে কিন্তু কয়েকটা পয়েন্ট, দু একটা পয়েন্ট কিন্তু কম করে দিতে পারো, অর্থাৎ এটাকে কিন্তু ছোটো করে লিখতে পারো। ঠিক আছে, নেক্সট আরেকটা তোমাদের প্রবন্ধ লিখে দেখাচ্ছি, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। এটা দেখো, প্রথমে ভূমিকা লিখছি আমরা যেখানে বাস করি তার পারিপার্শ্বিক অবস্থাকেই বলা হয় পরিবেশ। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই উৎকৃষ্ট পরিবেশ। স্বাস্থ্যোজ্জ্বল পরমায়ের জন্য সুস্থ পরিবেশের বড় প্রয়োজন। এরপর আমরা লিখছি, পয়েন্ট দিয়ে লিখছি, দেখো ছাত্র সমাজের ভূমিকা। পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ছাত্রদের জীবনটাই পবিত্র, সুন্দর পবিত্র নির্মল। তারা নিয়মিতভাবে স্কুলের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখায় কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। তাই সামাজিক পরিবেশ রক্ষায়ও তাদের এগিয়ে আসতে হবে। তারা যেমন হাতে কলমে পরিচ্ছন্নতার কাজ করবে, তেমনই নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য তাদের সামনে নিজেরা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করবে, আলাপ আলোচনা করবে, পদযাত্রা করে সচেতনতা সৃষ্টির চেষ্টা করবে। এরপর আমরা লিখছি, দেখো ছাত্ররা প্রথমে তাদের গৃহ পরিবেশকে পরিচ্ছন্ন ও সুন্দর করবে, তারপর তারা প্রতিবেশীদের পরিবেশকে সুন্দর করার চেষ্টা করবে। এইভাবে তারা বৃহত্তর সমাজে নিজেদের আদর্শের কথা ছড়িয়ে দিতে সক্ষম হবে। ফলে সমাজের সবচেয়ে সচেতন অংশ যে ছাত্র সমাজ, তাদের আচার আচরণ দেখে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে এবং পরিবেশ সুন্দর হয়ে উঠবে। ছাত্র সমাজ যা পারে, পল্লীর নিকাশি ব্যবস্থা এবং বাসগৃহের পাশে যাতে জঞ্জাল না জমে সে বিষয়ে আবাসিকদের সচেতন করার দায়িত্ব নিতে পারে ছাত্র সমাজ। দরকার হলে তারা দল বেঁধে সাফাইয়ের কাজেও নেমে পড়ে আলোড়ন সৃষ্টি করতে পারে। তারা জনসাধারণকে দেখাতে পারে বাড়ির আবর্জনা কোথায় ফেলতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আবাসিকদের সচেতন করতে ছাত্রছাত্রীরাই পারে। এরপর উপসংহারে লিখছি আমরা, ছাত্র সমাজকে পরিবেশ রক্ষার মহান কর্মযজ্ঞে সামিল করতে পারলে পরিবেশের উন্নয়ন তো হবেই, একই সঙ্গে দেশ ও সমাজের সামগ্রিক কল্যাণ সাধিত হবে। তো এইভাবে আমরা এই প্রবন্ধ রচনাটিকে লিখলাম। ঠিক আছে, তোমরা যে কোনো একটি প্রবন্ধ রচনা পরীক্ষায় লিখবে। ঠিক আছে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য বাংলা বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর কিন্তু আমরা আলোচনা করলাম। প্রতিটি প্রশ্নোত্তর অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, কারণ এই সমস্ত প্রশ্নোত্তর তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এর পিডিএফ ফাইলগুলো তোমরা সেখান থেকে কিন্তু নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।